শুধু আমেরিকার ঘাঁটি নয়, এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সব স্থাপনা গুড়িয়ে দেওয়ার কড়া হুমকি ইরানের। যুদ্ধের আগুন কি ছড়িয়ে পড়বে? ইরানি হরমুজের চিরস্থায়ী মালিক পার্লামেন্ট বিল উত্থাপন পাশ হলে আমেরিকার জন্য কি চিরতরে বন্ধ হবে জলপথটি? 500-রও বেশি শরণার্থীর মৃত্যু, বেশিরভাগই রোহিঙ্গা ছিল বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের অধিবাসীও। কেন ভয়ে ছিল তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে শুধু আমেরিকার ঘাঁটি নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন মিত্র দেশগুলোর সব অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়ার কড়া হুমকি দিয়েছে তেহরান। একই সাথে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন ফ্রন্টেও হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাহরাইন, জর্ডান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইরানের পার্লামেন্ট। এমন পরিস্থিতিতে ইরান আমেরিকা নয়া সংঘাত চুক্তি ভঙ্গের ইসরায়েলকে দায়ী করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এবার কি যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠা ইরান এবার মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। খামিনির দেশ আগেই হুমকি দিয়ে রেখেছিল নতুন করে আমেরিকা আগ্রাসন চালালে তার জবাবে নতুন নতুন মার্কিন ঘাঁটিতে হামলা করবে তারা। নতুন করে বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া হুঁশিয়ারি দেন, ইরানের বাহিনী তাদের সক্ষমতার একটি অংশ এখনো ব্যবহার করেনি, আর ইরানের পরের জবাব হবে যুক্তরাষ্ট্রের ধারণারও বাইরে। সংঘাত ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বাইরে। আমির আকরামিনিয়া বলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে ইরানের কোনো শত্রুতা নেই, এমনকি যুক্তরাষ্ট্রকে হামলার জন্য মাটি ব্যবহার করতে না দিয়ে প্রতিবেশী দেশগুলোকে ইরানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের বাইরের মুসলিম দেশগুলোকেও ইরানের পাশে থাকার আহ্বান জানান সামরিক বাহিনীর এই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য ইরানের সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। মার্কিন হামলায় 7 ইরানি সেনা নিহত হওয়ার পর এই ঘোষণা দেন তিনি। বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি ইরানের বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যকে চূর্ণ বিচূর্ণ করা হবে। মার্কিন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাহরাইন, জর্ডান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। বুধবার রাতভর হামলার পর বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং চাবাহারে আরেক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা না হলে আগামী সপ্তাহে ইরানে হামলার মাত্রা আরও বাড়ানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান আলোচনার জন্য আগ্রহী এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সব দাবি নাকচ করেছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে অঞ্চলটির বাইরের কোনো দেশকে আর কখনোই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানায় ইরান। ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা পণ্ড করার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলপ্রসূ আলোচনাটি বানচালে ইসরায়েল অত্যন্ত বাজেভাবে প্রচারণা চালিয়েছে এবং তার জন্য বিপুল পরিমাণ অর্থায়ন করেছে এমন অভিযোগও করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন সাবেক কর্মীও ইসরায়েলি প্রচারণার অর্থ পেয়েছে বলে অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এ অভিযোগের বিরুদ্ধে ইসরায়েলি প্রশাসন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমেরিকার এই অভিযোগের কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা স্থগিত করায় সফরটি বাতিল করেন তিনি। শনিবার স্মরণসভা উপলক্ষে 4 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যুদ্ধের এই পরিস্থিতিতে আবারও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওয়াশিংটন তেহরান যুদ্ধ পূর্ণমাত্রায় শুরু হলে মার্চ-এপ্রিলের অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে শঙ্কা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের লড়াইয়ে পিছু হটা তো দূরের কথা, উল্টো নিজেদের সবচেয়ে বড় চাল দিয়েছে ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এক কঠোর বিল। সাফ জানিয়ে দিয়েছে, ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এই হরমুজ। বিলটি পাশ হলে কি আমেরিকার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে হরমুজের পথ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল সংঘাতের মাঝেই ইরান নিজেদের সবচেয়ে বড় চাল চেলেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইরানি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে একটি কঠোর বিল। নতুন নিয়ম বাস্তবায়িত হলে এই প্রণালীতে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে যে কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ, এমনকি সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলেও লাগবে ইরানের অনুমতি। সেই সাথে আরোপ করা হতে পারে অনেক বড় আকারের বাড়তি ট্যাক্স। শর্তটি বাস্তবায়িত হলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে সমঝোতার পথ। ইরানের এই নতুন কৌশলে পিছু হটবে কি আমেরিকা? নিজেদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই নতুন বিল পাশের পদক্ষেপ নিয়েছেন ইরানি আইন প্রণেতারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়ে জাহাজের কার্গো মূল্যের 20% টোল দাবি করেছেন। এর জবাবে ইরান নিজেদেরকে হরমুজ প্রণালীর চিরস্থায়ী অভিভাবক দাবি করে তুলনামূলক কম ফি নেওয়ার কথা জানিয়েছে। ইরানকে বাগে আনতে না পারলেও একটুও কমেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি। ইরান যে কোনো মূল্যে সমঝোতা চাইছে এমন দাবি করে তেহরানকে সংযত আচরণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইরান এখন যে কোনো মূল্যে একটা সমঝোতা করতে চাইছে। আমরা যা করছি তা ওদের একদমই পছন্দ হচ্ছে না, তাই ওরা একটা রফাদফা করতে মরিয়া। এখন দেখা যাক আমরা শেষ পর্যন্ত ওদের সাথে কোনো সমঝোতায় পৌঁছাই নাকি পুরো বিষয়টার একেবারে চূড়ান্ত ফয়সালা করে ফেলি। আমি আসলে কোনো সময় বেঁধে দিতে পছন্দ করি না, তবে ওরা পরিস্থিতিটা খুব ভালো করেই বোঝে। ওদের এখন সোজা হয়ে চলাই ভালো হবে। চলমান সংঘাত শুধুমাত্র হরমুজে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের সাহায্যে বাব আল মানদেব প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে ইরান। উত্তেজনার উত্তাপ বাড়িয়েছে আইআরজিসির দেয়া চরম হুঁশিয়ারি। ইসলামী গার্ড বাহিনীর খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড জানিয়েছে যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি করলে এর পরিণতি হবে ভয়াবহ। কোনো অবস্থাতেই এবং কোনোভাবেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নাক গলাতে দেব না। তারা বাইরের একটি দেশ। এই প্রণালী নিয়ে হস্তক্ষেপ করা আমাদের কাছে এমন এক রেড লাইন যা কোনোভাবেই ভাঙা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নির্বোধ প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের অবকাঠামোতে আঘাত হানার যে হুমকি দিয়েছেন, তাদের বাহিনী যদি সত্যিই তেমন কিছু করার দুঃসাহস দেখায়, তাহলে এতদিন ইরানের ধৈর্যের কারণে এই অঞ্চলের যা কিছু অক্ষত ছিল সবকিছুই গুঁড়িয়ে দেওয়া হবে। পুরো অঞ্চলের সমস্ত অবকাঠামো এমনভাবে ধ্বংস করে দেওয়া হবে, সেগুলোর কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনার প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। দেশটির মুদ্রা রিয়ালের মান রেকর্ড পতনের কাছাকাছি পৌঁছে গেছে। তারপরও মনোবল হারাতে নারাজ ইরানি নেতারা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ঐক্যের কথাই মনে করিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানালেন দেশের প্রতিটি ইঞ্চির মাটি রক্ষা করবেন তারা। আসল প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে ওরা কি আদৌ ওদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে? যারা আমাদের ইরানকে টুকরো টুকরো করার পরিকল্পনা করেছিল, আজ শেষ পর্যন্ত তারা কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজের মাধ্যমে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব। আর ওরা যে সমস্ত সম্মান নষ্ট করার মতো অবমাননাকর কথাবার্তা বলছে, সেগুলো আসলে ওদের নিজেদের জন্যই মানায়, আমাদের জন্য নয়। এই মুহূর্তে আমাদের প্রথম পদক্ষেপ হবে নিজেদের ভেতরের ঐক্য ধরে রাখা। পারস্য উপসাগরীয় অঞ্চল ও হরমুজের দখল কিছুতেই ছাড়বে না ইরান। প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি বাড়তে থাকলেও ট্রাম্প নিজের মুখ রক্ষায় মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যস্থতাকারীদের শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আরও দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশনা দিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী 20 জুলাই পার্লামেন্ট অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছেন তিনি। অনশনের 20তম দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশনা দিল আদালত। সরকারি ডাক্তার দিয়ে ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হলে সেই অনুযায়ী পদক্ষেপের নির্দেশনা দিয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ারের বেঞ্চ। বলা হয়েছে, সোনমের জীবন রক্ষায় যা প্রয়োজন তাই করতে হবে। এই নির্দেশের আগের রাতে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, অনশন প্রত্যাহারের অনুরোধ না করে আগামী সোমবার যেন পার্লামেন্ট অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় সামিল হন ভক্ত সমর্থকরা।
ওই দিনই পার্লামেন্টে বর্ষা অধিবেশন শুরু হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ২০ জুন থেকে ককরোচ জনতা পার্টি প্রতিবাদ কর্মসূচি শুরু করে। ৭ দিন পর অনশনে বসেন ৫৯ বছর বয়সী প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক সোনম। তার জীবন কাহিনী উপজীব্য করে নির্মিত হয়েছিল জনপ্রিয় বলিউড ফিল্ম 3 ইডিয়টস। ৫০০রও বেশি শরণার্থী জীবন বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখেই পড়ল। মাত্র কয়েকদিন আগে মিয়ানমার উপকূলে নৌকা ডুবে তারা মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR। হতভাগ্যদের বেশিরভাগই মিয়ানমারের নাগরিক হলেও অনেকে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের অধিবাসী ছিল। প্রাণ ভয়ে দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন তারা। ধারণা করা হচ্ছে মিয়ানমার সমুদ্র উপকূলে অন্তত 2টি নৌযান ডুবে শিশুসহ শত শত নারী পুরুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM। দুটি ট্রলারের প্রথমটিতে অন্তত ২৫০ জন এবং দ্বিতীয়টিতে ২৮০ জন আরোহী ছিলেন। সাগর উত্তাল থাকায় দ্বিতীয় নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরই প্রথমটি ডুবে যায়। গত ৮ জুলাই ডুবে যাওয়া দুটি নৌযানে থাকা বেশিরভাগ যাত্রী ছিলেন সহিংসতাপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্যের। IOM জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী আরোহীদের একাংশ ছিলেন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অধিবাসী। নিরাপত্তা আর উন্নত জীবনের আশায় এভাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডে পাড়ি দিতে গত বছর আন্দামান আর বঙ্গোপসাগরে ডুবে অন্তত ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, ইসরায়েলের সহায়তায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দিত্ব, এমন একাধিক বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা এসেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে এসব দাবি ওঠার পর এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে তার কার্যালয়। অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও হলিউডি কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে তারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, তাদের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দী থাকার অভিযোগ সবকিছুই সরাসরি অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার কার্যালয় বলেছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ইরানের অভ্যন্তরে বিভ্রান্তি, বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই এমন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। আনাদলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এক বিবৃতিতে আহমাদিনেজাদের দপ্তর জানায়, সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি অভিযোগই ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে তা প্রত্যাখ্যান করছি। দপ্তরের বক্তব্য, আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন দাবির কোনো সত্যতা নেই। তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন, নিয়মিত ব্যক্তিগত ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এ দাবির সমর্থনে তার সাম্প্রতিক সময়ের কয়েকটি জনসমাগম ও সাক্ষাতের ছবিও প্রকাশ করা হয়েছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আহমাদিনেজাদের সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেছিল। ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে তাকে ভবিষ্যৎ নেতৃত্বের একটি বিকল্প বিবেচনা করা হচ্ছিল। সেখানে আরও দাবি করা হয়, নানা সময় বিদেশ সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছিল এবং কিছু ভ্রমণ ও আবাসন ব্যয়ও গোপনে বহন করা হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার সময় আহমাদিনেজাদকে তেহরান থেকে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। মার্কিন ও ইরানি কয়েক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি দাবি করে, যুদ্ধের শুরুর দিকে গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করতে আহমাদিনেজাদের বাড়ির কাছে একটি হামলাও চালানো হয়। এরপর তাকে একটি কালো রঙের পিউজো গাড়িতে করে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলে। ওই অভিযানে মোসাদের সদস্যরা জড়িত ছিলেন। তবে এসব তথ্যকে কল্পনাপ্রসূত গল্প হিসেবে বর্ণনা করেছে আহমাদিনেজাদের কার্যালয়। তাদের দাবি, কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে এতটা অবাস্তব অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বিবেচনায় বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে।
সম্প্রতি ইরানের ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ও বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে নানান আলোচনা চলছে। ইরান ইসরায়েল সংঘাতের পর দেশটির কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সময়ে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেপ্তার এবং কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। এ অবস্থায় আহমাদিনেজাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে ডালপালা মেলছে নানান জল্পনা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তার শাসনামল পশ্চিমা বিরোধী অবস্থান, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও তিনি কয়েকবার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল 2017, 2021 ও 2024 সালের নির্বাচনে তাকে প্রার্থী হওয়ার অনুমোদন দেয়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে দেখা যায় লাল মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা একটি ব্যানার, যা মাঠে প্রদর্শনের পর এখন ফিফার শাস্তির মুখে পড়তে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। রাজনৈতিক বার্তা বহনকারী এই ব্যানার প্রদর্শনকে ফিফার শৃঙ্খলা বিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের একটি স্বঘোষিত ওভারসিজ টেরিটরি। তবে এর সার্বভৌমত্ব বা মালিকানা নিয়ে দুটি দেশের সম্পূর্ণ ভিন্ন দাবি রয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। খেলার সাথে রাজনীতি মেশাবেন না, এই নীতিতে ফুটবল ভক্তরা অটল থাকতে চাইলেও বারবার খেলার মাঠে রাজনীতি টেনে আনছেন খোদ ফুটবলাররাই। রেফারির শেষ বাঁশির সাথে সাথেই শেষ হওয়ার কথা ছিল মাঠের চিরন্তন দ্বৈরথ, কিন্তু না, বল থামলেও থামেনি 44 বছর ধরে বুকের ভেতর পুষে রাখা এক রাজনৈতিক ক্ষত। আটলান্টায় ইংল্যান্ডকে নাটকীয়ভাবে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা আবারও জানালো ফকল্যান্ড যুদ্ধ ভোলেনি তারা। ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড়রা ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল লাল মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার। ফিফার আচরণবিধি অনুযায়ী স্টেডিয়ামে রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ, ফলে রাজনৈতিক বার্তা বহনকারী এই ব্যানার প্রদর্শনকে ফিফার শৃঙ্খলা বিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে, যা মেসিদের শাস্তির মুখে ফেলতে পারে। কিন্তু শাস্তিযোগ্য অপরাধ জেনেও কেন এমন আচরণ করলেন ফুটবলাররা? ফকল্যান্ড নিয়ে এত বিতর্কের কারণই বা কি? ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ বহু পুরনো। 1816 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তারা উত্তরাধিকার সূত্রে এই দ্বীপের মালিকানা পায়। 1833 সালে দ্বীপগুলোর নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে চলে গেলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে সেগুলোর মালিকানা দাবি করে আসছে। এই দ্বন্দ্বের জেরে 1982 সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক জান্তা দ্বীপটি দখলে নিতে আক্রমণ চালায়। এর জবাবে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থাচার সেখানে নৌ ও বিমান বাহিনী পাঠান। 74 দিন স্থায়ী এই রক্তক্ষয়ী যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হয় এবং প্রায় 900 মানুষ প্রাণ হারায়। এরপর থেকে ব্রিটেন ফকল্যান্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই যুদ্ধের মাত্র 4 বছর পরই 86 ফুটবল বিশ্বকাপে মুখোমুখি হয় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেবারই ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলের সাক্ষী হয় বিশ্ববাসী, যা এই দ্বৈরথকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে পরিণত করে। 1994 সালে আর্জেন্টিনা তাদের সংবিধান সংশোধন করে। নতুন সংবিধানে আনুষ্ঠানিকভাবে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। এর প্রায় 1 দশক পর ফকল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে দ্বীপে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে 99.8% বাসিন্দা ব্রিটেনের ওভারসিজ টেরিটরি হিসাবে থাকার পক্ষে ভোট দেয়, যা ব্রিটেনকে ফকল্যান্ড শাসন করার ক্ষেত্রে বড় ধরনের বৈধতা দেয়। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের ঠিক আগে একটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার ফুটবল দল মাঠের ভেতরে একই ধরনের ব্যানার প্রদর্শন করে, যার প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করে ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ প্রতিবারই দ্বিগুণ হয়। ফলে বিশ্বকাপের মতো মঞ্চে এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে ফিফা কী ব্যবস্থা নেয়
সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।